আপনার কারা গুপ্ত আর কারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী সেটা কিন্তু আমরা বুঝতেছি না। ছাত্র রাজনীতি মানে একটি চিন্তাশীল রাজনৈতিক চর্চা, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি জাতির সামগ্রিক অগ্রগতিকে অর্থাৎ অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম হয়। বাংলাদেশের ইতিহাসে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, সবশেষ 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসনীয় এবং অগ্রগণ্য। নেতৃত্ব তৈরিতে ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নেতৃত্বের গুণাবলীর কারণে একসময় দেশ পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে শিক্ষার্থীরা। কিন্তু 24 পরবর্তী সময়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে। সম্প্রতি ঢাকার তিতুমির কলেজ ও ইডেন কলেজের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বক্তব্য হলো, লেজুর ভিত্তিক রাজনীতি, সিট বাণিজ্য, নিরাপত্তাহীনতা, দখলদারিত্ব, গণরুম, গেস্টরুম সংস্কৃতি যেন আর প্রতিষ্ঠা না পায়। সেই কারণে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই তারা। অতীতে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করার কারণে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। যদিও কারো কারো মতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি তোলা হচ্ছে অন্য কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো, দুজন আলোচক আছেন। তাই আমরা যদিও আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিক্ষার্থীরা কেন রাজনীতি বিমুখ, এবং আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডানে আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। শিবির আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। জানানোর চেষ্টা করব আসলে শিক্ষার্থীরা 24 পরবর্তী কেন রাজনীতি বিমুখ হয়ে উঠছে। একটু প্রথমে একটু যেতে চাই, যেহেতু রাজনীতিবিদ আছেন রাশেদ খান, তার কাছ থেকে একটু শুনবো সাধারণ শিক্ষার্থীরা হল কিংবা ক্যাম্পাসে রাজনীতি চায় না কেন। প্রশ্ন গণরুম, গেস্ট রুমের আতঙ্ক কি এখনো তাদের মধ্যে ভর করে কিনা, তারা কি ভুলতে পারছে না, সেই কারণেই কি আসলে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায়? আপনি কি মনে করবেন? সম্প্রতি দুটি কলেজের ছাত্রীরা আন্দোলন করেছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি যে সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, আমি আসলে রাজনীতি যে আসলে এত খারাপ, এত নোংরা, সেটা ওই সময় আমার চিন্তায় ছিল না, যে সময় আমি কলেজের ছাত্র বা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করেছি। এরপরে যে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ক্লাস শুরু, ছাত্রলীগের যে দখলদারিত্বের রাজনীতি, আমার নিজের কাছে সেই সময় মনে হচ্ছিল যে এটা কি আসলে ছাত্র রাজনীতি, যেটা আমরা হাই স্কুলের বইয়ে, কলেজের বইয়ে আমরা পড়েছি, বা আমরা ঐতিহাসিক যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমরা পড়েছি, ইতিহাসের বইগুলো। ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগ আধিপত্যবাদের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, গণরুম, গেস্টরুমের রাজনীতি, এবং যে সময় শেখ হাসিনা কোনো প্রোগ্রামে আসবে সেখানে হলগুলো থেকে জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার রাজনীতি। এ ধরনের রাজনীতি দেখে আমরা অতিষ্ঠ হয়েছিলাম। এমনকি এমনও ঘটনা ঘটেছে যে আমরা হলের রিডিং রুমে পড়াশোনা করছি, আমাদের ওই পড়ার টেবিল ফেলে রেখে, বই বন্ধ করে রেখে আমাদেরকে শেখ হাসিনার প্রোগ্রামে যেতে হয়েছে, ছাত্রলীগের প্রোগ্রামে যেতে হয়েছে। মধুর ক্যান্টিনে প্রতিনিয়ত একবার দুপুরবেলা হাজিরা দাও, একবার রাতের বেলা হাজিরা দাও। এ ধরনের নোংরা রাজনীতির যে কালচার, সেটা আমরা কিন্তু দেখেছি। তো আমি নিজেও কিন্তু এক ধরনের অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। অতিষ্ঠ হয়ে আমি একটা সময় চিন্তা করলাম যে হলে আর থাকবো না, আশপাশে কোথাও ম্যাচ পাওয়া যায় কিনা। তো খুঁজে খুঁজে ম্যাচও পাইলাম না, বাধ্য হয়ে ওইটাকে মানিয়ে নিতে হলো, মানে কায়দা করে বেঁচে থাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে আমি কিন্তু কায়দা করেই বেঁচেছিলাম, মানে না, ওই যে বললাম যে জোরপূর্বক মিছিল মিটিং এ নিয়ে যাওয়া, মানে আমাদের বাধ্যতামূলক, প্রত্যেক ছাত্রকে যেতে হলো। ছাত্রলীগের মিছিলে থাকতে হতো, অবশ্যই থাকতে হতো, এটা সবাইকে বাধ্যতামূলক নিয়ে যেত। কিন্তু আমরা আসলে
খুব ঘৃণা করতাম এটাকে, বাধ্য হয়ে, যেহেতু গ্রাম থেকে এসেছি বাধ্য হয়ে যেতে হতো। তো এই ধরনের প্র্যাকটিস কিন্তু ছিল। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই প্র্যাকটিসটা বন্ধ হয়েছে, খুব ভালো কথা। এখন যে প্রবলেমটা হচ্ছে দেখেন, ছাত্র দল তারা কি গণরুম, গেস্ট রুম চালু করেছে? তারা কি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার কোনো প্রোগ্রামে জোরপূর্বক নিয়ে যাচ্ছে? ছাত্রলীগ যে ধরনের কালচার ক্যাম্পাসে তৈরি করেছিল, তার কোনো একটি কালচার ছাত্রদল তৈরি করছে না। অর্থাৎ ছাত্রদল কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীদের যে ধরনের মনস্তাত্ত্বিক ভাবনা, সেইটাকে গুরুত্ব দিয়েই রাজনীতি করছে। তারপরেও বারবার ছাত্র শিবির বলার চেষ্টা করছে যে ছাত্রদল ছাত্রলীগকে আবার ফিরিয়ে আনতে চায়। হোয়াট ইজ দিস? গণরুম আছে, গেস্ট রুম আছে, আমি যে সমস্যাগুলোর কথা বললাম একটুকুই আছে, চাঁদাবাজি আছে, ক্যান্টিনে কেউ ফাও খেয়ে টাকা দিচ্ছে না, এরকম কোনো ঘটনা শোনা যাচ্ছে? যে ছাত্রদলের এই নেতা, বিশ্বাস করতে পারছে না কেন ছাত্ররা, সাধারণ আমি শিক্ষার্থীরা? আমি আসবো, জি। শোনেন, সাধারণ শিক্ষার্থীরা এখন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, এটা সত্য, এবং এই আতঙ্ক সৃষ্টি করছে ছাত্র শিবির। কিভাবে? তারা ভয় দেখাচ্ছে। দেখো, আওয়ামী লীগ বিএনপি একই রকম, ছাত্রলীগ ছাত্রদল একই রকম। যদি ছাত্রদল রাজনীতি করার সুযোগ পায় হলগুলোতে বা প্রকাশ্যে, বা যেভাবে ছাত্রদল রাজনীতি করে, এই রাজনীতি তারা যদি করার সুযোগ পায়, সেক্ষেত্রে আবারও কিন্তু তারা ওইটা ফিরিয়ে আনবে। এটা ভয়, আতঙ্ক সৃষ্টি করছে। তাহলে এই ক্ষেত্রে আসলে ছাত্র শিবির কিভাবে উপকৃত হচ্ছে? দেখেন, ছাত্র শিবির কিন্তু গুপ্ত রাজনীতি বা পরিচয় প্রকাশ না করে, ছাত্র শিবিরকে কেন বিশ্বাস করছে এরা, শিক্ষার্থীরা? আমি ব্যাখ্যা দিই। তো এই যে পরিচয় প্রকাশ না করে বা আপনার গুপ্ত থেকে রাজনীতি করতে অভ্যস্ত একমাত্র ছাত্র শিবির, এটা কিন্তু ছাত্রদল পারবে না। ছাত্র শিবির চারভাবে রাজনীতি করে: সাধারণ শিক্ষার্থী পরিচয়ে রাজনীতি করে, এরপরে প্রেশার গ্রুপ হিসেবে রাজনীতি করে, প্রকাশ্যে একটা অংশ রাজনীতি করে, আরেকটা অংশ ক্ষমতাসীনদের মধ্যে রাজনীতি করে। এই চারটা ডিপার্টমেন্ট রয়েছে ছাত্র শিবিরের। ক্ষমতাসীন বলতে বিএনপির সাথে? আপনি, এটা তাদের পলিসি, সে যার সাথে হোক না কেন, এইটা তাদের এখন তো পলিসি, ক্ষমতাসীন বিএনপি। এইটা তাদের পলিসি। এবং এই পলিসি আমরা দেখি নাই, আমরা দেখেছি যে কিভাবে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির মিশে গিয়েছে, এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে ছিল, যেটা দেখলাম সাদিক কায়েম এবং ফরাদ, তারা পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে তারা তাদের পরিচয় প্রকাশ করলো। এখন আমার কথা হলো যে এই যে চারটা ডিপার্টমেন্ট ছাত্র শিবিরের রয়েছে, তারা সবাই এখন প্রকাশ্যে রাজনীতি করুক, তিনি শিবির করেন, এজন্য তাকে গর্বিত হওয়া উচিত এবং তার পরিচয়টা প্রকাশ করা উচিত। কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি, যে সময় ছাত্রদল হল কমিটি দিল, সেই হল কমিটিকে কেন্দ্র করে কিভাবে মব সৃষ্টি করলো ছাত্র শিবির। যারা বলল আমরা ছাত্র রাজনীতি চাই না, পরবর্তীতে দেখা গেল যে তারাই শিবিরের বড় বড় নেতা। যেটা আপনি দেখেছেন যে ছাত্রদলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রমাণগুলো আপনার প্রকাশ করা হয়েছে, প্রমাণগুলো তুলে ধরা হয়েছে। তো এইভাবে তো আসলে ওই সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা পেশার গ্রুপ পরিচয়ে তারা তো ছাত্র দলের রাজনীতি ক্ষতিগ্রস্ত করছে। এই জন্যই কিন্তু গুপ্ত থেকে প্রকাশ্যে আসার দাবিতে ছাত্রদল অনেকগুলো প্রোগ্রাম করেছে, বক্তব্য দিয়েছে। এখনো পর্যন্ত আমরা এই দাবি করি, আমরা মনে করি ছাত্র শিবিরের অবশ্যই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রয়েছে, তবে সেই অধিকার হলো প্রকাশ্যে রাজনীতি করা। আপনি গুপ্ত থেকে আপনি ঘাতক হয়ে আপনি ছুরি মারবেন, ভাই এইটা তো কোনো পলিটিক্স 24 পরবর্তী বাংলাদেশে হতে পারে না। সবাই কি ছাত্র শিবির? আমি আসতেছি, শোনেন, ওই যে ছোট করে শেষ করতে হবে, আমি ছোট করে বলবো। জি। এই যে তিতুমিরে ইডেন কলেজে যারা এইভাবে আসলে মিছিল করলো, ছাত্র রাজনীতি চায় না, এটা আসলে কারা ছাত্র রাজনীতি চায় না? গণঅভ্যুত্থানের সময় আপনি দেখেছেন যে 9 দফা, সেখানে ক্যাম্পাসগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য একটা দফা অন্তর্ভুক্ত করতে বলেছিল ছাত্র শিবিরের পক্ষ থেকে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বারবার বলেছে যে এটা ছাত্র শিবিরের দাবি ছিল, কিন্তু আমি এই দাবিকে আমি অ্যালাউ করি নাই। দেখেন কোন দাবিটা? এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, তারা সেই সময় সেই দাবি করেছিল, কারণ শিবির মনে করছিল যে আমরা হয়তো বাংলাদেশে কখনোই প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাবো না, সুতরাং লেস কাটো, আমরা যদি পারবো না বাকিদের লেস কেটে দাও। তো তারপরে যখন দেখলো যে না, প্রকাশ্যে রাজনীতি করা যাচ্ছে, তখন তারা সাদিক কায়েম ফরাদদেরকে তারা প্রকাশ্যে আনলো। কিন্তু আমাদের কথা হলো যে যারা গুপ্ত থেকে, যারা পরিচয় প্রকাশ না করে রাজনীতি করছে, তারা তো আসলে ছাত্রদলের ক্ষতি করছে, হল কমিটিকে কেন্দ্র করে এবং বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করছে। আমি মনে করি না যে আসলে তারা রাজনীতি করতে পারবে না। অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী ছাত্র শিবির, জামাত ইসলাম রাজনীতি করার অধিকার রাখে, কিন্তু সেই অধিকারটা হলো কাউকে ক্ষতি না করে। মানে আপনি তো ক্ষতি করতেছেন, আর এই যে
দুইটা কলেজে যে ধরনের আন্দোলন হলো, গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা এমনকি হলের গেট ভেঙে বের হয়ে এসেছে। সেই সময় দেখেছি যে যারা বোরকা পরে ওইভাবে এসেছে, যারা সাধারণ শিক্ষার্থী তারা ওইভাবে এসেছে। কিন্তু এই যে দুইটা ক্যাম্পাসে যে মুভমেন্টটা দেখলাম, এখানে অধিকাংশই আপনার নেকআপ পরে, আবার কেউ কেউ মাস্ক পরে, মানে মুখটা দেখাইতে চাচ্ছে না, পরিচয় প্রকাশ করতে চাচ্ছে না। এই আলামত তো বাংলাদেশের গণঅভ্যুত্থানের সাথে যায় না, এই আলামত তো বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যায় না। আমরা মনে করি যে এখানে আসলে শিবির যারা ছাত্রী সংস্থা করে তারা কিছু সাধারণ শিক্ষার্থীকে বিভ্রান্ত করছে এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এই জন্য বারবার বলছি যে ছাত্রী সংস্থা বা ছাত্র শিবির যারা রাজনীতি করতে চায় প্রকাশ্য করুক। সর্বশেষ বলি, শোনেন, সর্বশেষ বলি, সর্বশেষ হলো এইভাবে রাজনীতি করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা সব থেকে বেশি ক্ষতির শিকার হচ্ছে। দেখেন ওই আওয়ামী লীগের সময় শিবির ব্লেম দিয়ে কিন্তু আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এখন এই যে আপনার কারা গুপ্ত আর কারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী সেটা কিন্তু আমরা বুঝতেছি না। এই জন্যই মনে করি যে ছাত্র শিবিরের উচিত, যদি তারা প্রকৃতপক্ষে সাধারণ শিক্ষার্থীদের মঙ্গল চায়, তাদের উচিত তাদের পরিচয়টা প্রকাশ করে রাজনীতি করা। অন্যথায় যে গুপ্ত ট্যাগিং এর শিকার হবে অনেকে যারা প্রকৃতপক্ষে আপনার সাধারণ শিক্ষার্থী, তো এই দায়টা কে নেবে? এই দায়টা অবশ্যই শিবিরকে।